দিকে দিকে ভারত বিরোধী স্লোগান আর বয়কটের ডাক। অন্যদিকে দুই দেশের পক্ষ থেকেই একের পর এক দেয়া হচ্ছে যুদ্ধের ইঙ্গিতপূর্ণ বক্তব্য। সীমান্তে উত্তেজনার জেরে কাস্তে হাতে কৃষকরা যেভাবে বিজিবির পিছনে দাঁড়িয়েছে, এ দৃশ্য আমাদেরকে একটু হলেও একাত্তরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সামরিক শক্তি আমাদের যতটুকুই থাকুক না কেন, মনোবল আমাদের আকাশসম। কাস্তে হাতে কৃষকরা আমাদেরকে বার্তা দেয়, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি ভূখণ্ড ছাড় নয়। এ কথার ক্ষেত্রেই ধরে নেওয়া যাক, যদি কখনো দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভারত কি বাংলাদেশ দখল করে নেবে? আদৌ কি সেটি সম্ভব? দুই দেশের যুদ্ধ হলে জিতবে কোন দেশ? চলুন দেখে নেওয়া যাক। ভারতে 140 কোটির দেশে 15 লক্ষ সক্রিয় সেনা, 12 লক্ষ রিজার্ভ সেনা, 25 লক্ষ প্যারামিলিটারি, 2296টি এয়ারক্রাফট এবং 18টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশে এই সংখ্যা অর্ধেকেরও অর্ধেক। বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং 37। তবে চীন বা অন্য কোনো ইসলামিক দেশের সঙ্গে হাত মেলালে চিত্রটা হবে অন্যরকম। 16 কোটি জনসংখ্যার একটি দেশের জিডিপি ভারতের তুলনায় 9 গুণ কম। বাংলাদেশের রপ্তানির চেয়ে ভারতের রপ্তানি 13 গুণ বেশি। বাংলাদেশের আয়তন 1,48,000 বর্গ কিলোমিটারের বেশি। রয়েছে 580 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সীমা। আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 4,413 কিলোমিটার। বাংলাদেশের সব বাহিনীকে একত্রিত করলে মোট সেনার সংখ্যা 70 লক্ষ, যার মধ্যে 1.5 লক্ষ সক্রিয়। বাংলাদেশের কোনো রিজার্ভ ফোর্স নেই, তবে 68 লক্ষ আধা সামরিক বাহিনী আছে। এইসব সংখ্যা ভারতের তুলনায় একেবারেই নগণ্য, কারণ সামরিক বিচারে ভারত বিশ্বের 4 নম্বর শক্তিশালী দেশ। তাছাড়া ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের 9 ধরনের সচল ক্ষেপণাস্ত্র রয়েছে। সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার সহ সামরিক দিক দিয়ে বেশ সুসজ্জিত তারা। আগেই বলেছি, সামরিক দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের 37 নম্বর হলেও উল্লেখ করার মতো তেমন কিছুই নেই আমাদের হাতে। তাই ভারতের সাথে বাংলাদেশের তুলনা চলে না। এরপরেও সুসংবাদ হচ্ছে, ভারত কখনোই বাংলাদেশ দখল করতে পারবে না, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশ দখল করা অপরাধ। ভারত বাংলাদেশ দখল করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেননা বাংলাদেশ একটি স্বাধীন দেশ। একটা কথা না বললেই নয়, ভারত সামরিক দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এই কথা বলতেই হয়, সামরিক শক্তি দিয়েই সব কিছু হয় না। কারণ ভারত কখনোই তাদের পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশ আক্রমণ করতে পারবে না, কেননা শুধুমাত্র চীন সীমান্তেই 60% সেনা মোতায়েন রাখতে হয় ভারতের, তাও কুল পায় না। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30%, বাকি 10% 7 সিস্টার্স রাজ্যগুলো আর অন্যান্য রাজ্যেও লাগে। আর বাংলাদেশ দখল করতে যাবার মানে বাকি এলাকাগুলো অরক্ষিত করে রাখা। ফলে বাংলাদেশের সঙ্গে বৈরিতা মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। অপরদিকে বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী 90% শক্তি ব্যবহার করবে, সাথে কাস্তে হাতে ওই কৃষক ভাইয়ের মতো 18 কোটি সাধারণ জনগণও থাকবে। অপরদিকে ভারত যদি বাংলাদেশে অল আউট অ্যাটাক করে, তখন এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, চীনও অরুণাচল দখল করবে। অন্যান্য দিকে 7 সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত আক্রমণ করতেও পারবে না, কেননা এইসব রাজ্য পাহাড় এবং জঙ্গল বেষ্টিত। এর ফলে ভারতীয় বিমান বাহিনী ছাড়া হামলা চালানো সম্ভব নয়। অন্যদিকে বিমান হামলা চালালে বাংলাদেশের ক্ষতি হবে, কিন্তু তার সাথে সাথে তাদের বিমানও ভূপাতিত হবে। ফলে মূলত ভারত নিজেই বেশি বিপদে পড়বে। তাছাড়া যুদ্ধ কিংবা রাষ্ট্র দখলের মূল উদ্দেশ্যই থাকে রাজনৈতিক লক্ষ্য অর্জন। রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে না পারলে সামরিক বিজয় লাভ নেই। যেমন ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্য ছিল চীন প্রভাবিত কমিউনিস্ট সরকারের পুরোপুরি পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত সরকারকে সে সময় ক্ষমতায় বসানো। যুদ্ধে মার্কিনিরা সামরিক বিজয়ে এগিয়ে থাকলেও রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি, বিধায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিনিরা কৌশলগতভাবে পরাজিত। একইভাবে আফগানিস্তান যুদ্ধে মার্কিনীদের রাজনৈতিক লক্ষ্য ছিল তালেবান সরকারকে পুরোপুরি পতন করে মার্কিন অনুগত নর্দার্ন অ্যালায়েন্সকে কিংবা অন্য কোনো শক্তিকে পুরো আফগানিস্তানের ক্ষমতায় বসানো। কিন্তু তালেবানকে কিছুটা দুর্বল করা গেলেও রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ফলে তারাও আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে চলে গেছে। একই অবস্থা হবে বাংলাদেশের ক্ষেত্রেও।
ভারত যদিও বাংলাদেশকে পরাজিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, কিন্তু জুলাই বিপ্লবের মতো আবারও সাধারণ জনগণ আওয়ামী লীগকে উৎখাত করবে। একটু নিরপেক্ষ দৃষ্টিতে বললেও ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না। কারণ থাকলেও ভারত ছোট রাষ্ট্র বাংলাদেশকে আক্রমণ করলে পৃথিবীর বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে ভারতের বিপক্ষে চলে যাবে। বাংলাদেশ দখল করে ভারত অর্থনৈতিকভাবে লাভবান তো হবেই না। বাংলাদেশে উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ নেই। বাংলাদেশ দখল করলে এই বিপুল সংখ্যক লোককে খাওয়াতে হবে। ভারত বাংলাদেশ সম্পূর্ণ দখল করে রাখলে ভারতীয় সামরিক বাহিনীকে নানা রকম ধ্বংসাত্মক কার্যকলাপের সম্মুখীন হতে হবে, যা কাম্য নয়। যুদ্ধে জিতলেও সম্পূর্ণই লস সিচুয়েশন হবে ভারতের পক্ষে। এই পরিস্থিতির একমাত্র ব্যতিক্রম হতে পারে যদি বাংলাদেশ তাদের দেশে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন চালায় এবং তার ফলে ভারতে 1.5 কোটি সংখ্যালঘু উদ্বাস্তুর ঢল নামে। কেবল সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, কিন্তু বাংলাদেশ হিন্দুদের প্রতি যথেষ্ট যত্নশীল, তাই বাংলাদেশের ভারতের আক্রমণের কোনো কারণ নেই। অন্যদিকে রাশিয়ার পুতিন, চীনের শি জিনপিং এরা যতটা শক্তিশালী, নরেন্দ্র মোদী ভারতে ততটা ক্ষমতাশালী নন। সুতরাং বাংলাদেশ আক্রমণ করতে গেলে প্রথমেই অভ্যন্তরীণ বাধা অতিক্রম করতে হবে নরেন্দ্র মোদীকে। সেই ক্ষেত্রে নিজের দেশেই একটা রাজনৈতিক গোলযোগ লেগে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ আক্রমণ করা নাও হয়ে উঠতে পারে। ধরে নিলাম অভ্যন্তরীণ বাধা কাটিয়ে ভারত বাংলাদেশ আক্রমণ করেই বসল। তারপরেও প্রথমেই বাধা হয়ে দাঁড়াবে ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশাল শ্রমবাজার। নিজেদের শ্রমবাজারকে তারা এইভাবে ধ্বংস হতে দেবে না। তাছাড়া বাংলাদেশ একটি বড় মাপের আমদানি নির্ভর দেশ। অনেক দেশের বাণিজ্য স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সঙ্গে। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে যুদ্ধ শুরুর আগেই তা বন্ধ করতে। আজকে রাত 12টায় বাংলাদেশ আক্রমণ করলে দুপুর 12টার আগেই পাকিস্তান সহ অন্যান্য মুসলিম কান্ট্রি তীব্র প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তানের সরকারের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে, ফলে পাকিস্তানের জনগণের চাপে সেই দেশের সরকার প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করতে বাধ্য হবে। অন্যান্য মুসলিম দেশগুলোও সমান প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করবে, কিন্তু পাকিস্তানের কথা আগে বললাম, কারণ এমনিতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই। সব মিলে ভারত এমনিতেই 2 ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে আছে। তার উপর উত্তর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তারা বর্তমানে নেই। তবে হ্যাঁ, ভারত সবসময়ই চায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে। এই জন্য তারা নতুন সরকারকে চারিদিক থেকে চাপ প্রয়োগ করবে। বাংলাদেশের ওপর তারা চরম নির্যাতন চালাবে, বাঁধ খুলে ডুবিয়ে দেবে, সীমান্তে রাহাজানি করবে। আর এই জন্যই ভারতকে বিন্দু মাত্র ছাড় দেওয়া চলবে না। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানিয়ে দিয়েছে, ভারত বেশি বাড়াবাড়ি করলে তাদের পিঠ নয়, বুক দেখানো হবে, এবং সেটি করা হচ্ছে। সীমান্তে ভারত কোনো রকম রাহাজানি করতে আসলেই তার উচিত জবাব দেওয়া হচ্ছে। সব মিলে ভারত হচ্ছে সেই বাঁদরের মতো, শক্তের ভক্ত নরমের জম। তাদেরকে লাই দিলে মাথায় ওঠে, আর এই জন্য ভারতকে উল্টো চাপে রাখতে হবে। পরিশেষে বলতে চাই, ভারতের মতো শত্রু দেশকে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। দর্শক, ভারতের সাথে কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতি হলে আবারও আপনি যুদ্ধে যাবার জন্য প্রস্তুত কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।